এফআইআর ও এনসিআরের মধ্যে কি পার্থক্য রয়েছে? দেখো, তুমি থানাতে গিয়ে কারো নামে এফআইআর বা এনসিআর তখনই করবে যখন সে তোমার সাথে ক্রাইম করবে, তবেই তুমি তার নামে থানাতে গিয়ে হয় এফআইআর করবে, না হয় এনসিআর করবে। তো এই ক্রাইম বিষয়টা কি? দেখো, ক্রাইমকে দুভাগে ভাগ করা হয়েছে: কগনিজেবল অফেন্স বা গুরুতর অপরাধ বা সংঘেয় অপরাধ, এবং নন কগনিজেবল অফেন্স লঘু অপরাধ। তো কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ছে মার্ডার, রেপ, বড় ডাকাতি বা কেউ কাউকে গুরুতরভাবে আঘাত করেছে বা কিডন্যাপ হয়েছে, এই সব কিছুই কিন্তু কগনিজেবল অফেন্স বা গুরুতর অপরাধের মধ্যে পড়ছে। এবং নন কগনিজেবল অফেন্স মানে লঘু অপরাধ, ধরো তোমার ডকুমেন্টস হারিয়ে গেছে বা চুরি হয়েছে, কেউ কাউকে গালিগালাজ করেছে, ধরো তুমি ফুল বা ফলের বাগান তৈরি করেছো, সেগুলো কেউ নষ্ট করে দিয়েছে। তো এগুলো সবই কিন্তু নন কগনিজেবল অফেন্স মানে লঘু অপরাধের মধ্যে পড়ছে। তাহলে তোমরা ক্রাইম বুঝতে পেরে গেলে। দেখো, দুনিয়ার সব রকমের অপরাধকে দুই ভাগে ভাগ করা হয়: গুরুতর অপরাধ এবং লঘু অপরাধ। তো যদি তোমার সাথে কেউ গুরু অপরাধ করে বা কগনিজেবল অফেন্স করে, তখন তুমি তার বিরুদ্ধে এফআইআর করবে। আর এফআইআর করবে বলতে তখন এফআইআরই হবে। আর যদি গুরুতর অপরাধ না হয়, তো তবে তুমি তার বিরুদ্ধে এফআইআর করতে পারবে না, তাহলে তোমাকে তার বিরুদ্ধে এনসিআর করতে হবে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরে গেলে। এরপর ইন্টারভিউতে কিভাবে উত্তর দেবে সেটা দেখে নাও। বলবে, স্যার, এফআইআরের সম্পূর্ণ রূপ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সিআরপিসি 154 ধারা অনুযায়ী কগনিজেবল অফেন্সের জন্য থানাতে এফআইআর দায়ের করা হয়। দেখো, এফআইআর কিন্তু কগনিজেবল মানে গুরুতর অপরাধের জন্য থানাতে এফআইআর দায়ের করা হয়। তুমি যখনই এফআইআর করে দেবে কারো বিরুদ্ধে, তৎক্ষণাৎ একজন ইনভেস্টিগেশন অফিসার নিযুক্ত করা হবে থানা থেকে। তিনি তোমার এফআইআরের ভিত্তিতে ঘটনার তদন্ত করবেন। এক্ষেত্রে একটা জিনিস দেখে নাও, তুমি যার বিরুদ্ধে এফআইআর করবে অবশ্যই সেই ব্যক্তিকে সেই থানার হতে হবে, তবেই তার নামে এফআইআর হবে। কিন্তু সেই ব্যক্তি যদি সেই থানার না হয়ে অন্য কোনো থানার হয়, তখন কিন্তু এফআইআর হবে না, তখন তার নামে জিরো এফআইআর করতে হবে। এই তো জিরো এফআইআর ব্যাপারটাও তোমাদের পরে বোঝাবো। এরপর তোমরা এনসিআরটা দেখে নাও। দেখো, এনসিআরের সম্পূর্ণ রূপ হলো নন কগনিজেবল রিপোর্ট। নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে মানে লঘু অপরাধের ক্ষেত্রে, ধরো তোমার ডকুমেন্টস হারিয়ে গেছে, কেউ তোমাকে গালিগালাজ করেছে, তোমার ফুল বা ফলের বাগান কেউ নষ্ট করে দিয়েছে, সেক্ষেত্রে তুমি তার নামে এফআইআর করতে পারবে না, তোমাকে অবশ্যই এনসিআর করতে হবে। তো এনসিআরের সম্পূর্ণ রূপ নন কগনিজেবল রিপোর্ট, এবং এটি 90 দিন পর্যন্ত কার্যকারী থাকে। 90 দিন পর অটোমেটিক এটি চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ধরো তোমার মোবাইল বা সিম কার্ড হারিয়ে গেছে, তুমি থানাতে গিয়ে এনসিআর করলে, এরপরে সেই সিম দিয়ে কেউ মিসইউজ করছে, তখন তোমাকেই ডাকবে, ধরো, কারণ তোমার নামে সিমটা আছে। তো তুমি তখন অবশ্যই বলতে পারো, স্যার, আমি এত তারিখে এনসিআর করেছি, কারণ তোমাকে অবশ্যই একটা এনসিআরের নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি পুরোপুরি বেঁচে গেলে। তাহলে পুরো ডিটেলস ভালোভাবে জেনে নাও। গুরুতর অপরাধ বা কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর হয়, লঘু অপরাধ বা নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এনসিআর হয়। আর ক্রাইমকেও ঠিকঠাকভাবে জেনে গেলে যে ক্রাইম দুই প্রকার: কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স। এবং এফআইআর যখনই তুমি থানাতে করবে, তোমাকে অবশ্যই একটা এফআইআরের নাম্বার দেওয়া হবে এবং তোমাকে নিঃশুল্কে মানে বিনা পয়সায় তোমাকে একটা এফআইআরের কপি দেওয়া হবে। এরপর তোমার এফআইআরের ভিত্তিতে ঘটনার তদন্ত হবে। এরপরে দেখো, চার্জশিট ও এফআর এই বিষয়টা কি। তো চার্জশিট বিষয়টা কি, ধরো তুমি এফআইআরটা তো বুঝতে পেরে গেলে যে ধরো এ ব্যক্তি বি ব্যক্তির নামে এফআইআর দায়ের করলো। তো পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের কাজ হলো ঘটনার তদন্ত করে তদন্তের রিপোর্ট ন্যায়ালয়ে পেশ করা। মানে কি বলতো, এ ব্যক্তি বিয়ের নামে এফআইআর করে দিল। এফআইআর যখনই করে দিল, এরপর পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের কাজ হলো ওই ঘটনার তদন্ত করে একটা রিপোর্ট তৈরি করে সেটা কোর্টে পেশ করতে হবে। ঠিক আছে। তো চার্জশিট কাকে বলে? সিআরপিসি, তোমরা ইন্টারভিউতে এইভাবে উত্তর দেবে যে স্যার, সিআরপিসি 173 ধারা অনুসারে ইনভেস্টিগেশন অফিসার ঘটনার তদন্তের পর দুই প্রকার রিপোর্ট পেশ করেন: নাম্বার 1 চার্জশিট, নাম্বার 2 এফআইআর। এফআর, ইনভেস্টিগেশন অফিসার ঘটনার তদন্ত করে
যদি আরোপিকে দোষী বলে মনে করে তবে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করবে এবং ইনভেস্টিগেশন অফিসার ঘটনার তদন্ত করে যদি আরোপিকে অপরাধী বলে মনে না করে তবে ফাইনাল রিপোর্ট বা এফআর ন্যায়ালয়ে পেশ করে। বিষয়টা কি বলো তো? ধরো তুমি কারো নামে এফআইআর করে দিলে, তো পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের কাজ হলো সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির সম্পর্কে ঘটনাটি তদন্ত করতে হবে যে তুমি সত্যি বলছো কি না। এরপর ইনভেস্টিগেশন অফিসার ঘটনা তদন্ত করতে শুরু করলো, কিন্তু ঘটনার তদন্ত করার পর যদি মনে হয় যে ব্যক্তিটি সত্যি অপরাধী, তুমি সত্যি বলছো, তাহলে সিআরপিসি 173 ধারা অনুসারে ইনভেস্টিগেশন অফিসার সেই ব্যক্তির সম্পর্কে ডিটেলস জানবে যে ব্যক্তির নাম কি, ব্যক্তির পরিবারে কে কে রয়েছেন, ব্যক্তিটি কি অপরাধ করেছে, ব্যক্তি কখন অপরাধ করেছে, সেই সম্পর্কের একটা রিপোর্ট পেশ করতে হবে ন্যায়ালয়ে, আর ওই রিপোর্টটাকে বলা হচ্ছে চার্জশিট। এরপরে ধরো তুমি এফআইআর করলে কারো বিরুদ্ধে, কিন্তু ইনভেস্টিগেশন অফিসার ঘটনার তদন্ত করে মনে হলো যে না, ওই ব্যক্তি অপরাধী নয়, সেক্ষেত্রেও তাকে ন্যায়ালয়ে রিপোর্ট পেশ করতে হবে, কারণ তুমি তার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছো। তো তখন তিনি ওই রিপোর্টে লিখবেন যে না, এই ব্যক্তি নির্দোষ, এর সম্পর্কে যথাযথ প্রমাণাদি পাওয়া যায়নি যে এই ব্যক্তি কোনো অপরাধ করেছে। তো সেক্ষেত্রে ন্যায়ালয়ে এফআর রিপোর্ট পেশ করবে। তাহলে চার্জশিট এবং এফআর এই দুটো বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি খুব সংক্ষেপে বলছি যাতে তোমাদের ইন্টারভিউতে সুবিধা হয়। যেভাবে আইপিসি বা সিআরপিসিতে অনেক বিস্তারিতভাবে চার্জশিট এবং এফআর সম্পর্কে ডিটেলস দিচ্ছে, আমি কিন্তু সেভাবে বলছি না, তোমাদের সুবিধার্থে একদম সংক্ষেপে সহজ সরল ভাষায় উত্তর দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো জিরো এফআইআর। প্রথমে বলেছিলাম যে জিরো এফআইআর বিষয়টা কি। দেখো, কোনো ব্যক্তি তার নিজস্ব থানার বাইরে কোনো অপরাধ করলে এবং তার বিরুদ্ধে তার নিজস্ব থানার বাইরে অন্য কোনো থানাতে এফআইআর করতে হলে সেই থানার অফিসার সেই ব্যক্তির বিরুদ্ধে জিরো এফআইআর করবেন, বা এই বিষয়টিকে জিরো এফআইআর বলা হয়। ঘটনাটা কি বুঝে নাও। ধরো কোনো একজন ব্যক্তি কোনো একটি অপরাধ করেছে, কিন্তু অপরাধটা করেছে কোথায় বলো তো? তার নিজের থানায় নয়, অন্য কোনো থানার এলাকাতে অপরাধ করেছে। ধরো বীরভূমের ছেলে মেদিনীপুরে গিয়ে অপরাধ করেছে। এমনটা নয় যে বীরভূমের ছেলেকে মেদিনীপুরে অপরাধ করতে হবে, বীরভূমেও তার একটা নিজস্ব থানা রয়েছে। সেই থানার বাইরে কোনো অপরাধ করলে এবং সেই থানাতে তার নামে এফআইআর করতে হলে সেই অফিসার কিন্তু তার নামে এফআইআর করবেন না, তার নামে একটি জিরো এফআইআর করে দেবেন, এবং সেই অপরাধীর যেখানে থানা সেইখানে একটা রিপোর্ট পাঠিয়ে দেবে যে উমুক ব্যক্তি উমুক টাইমে এই অপরাধ করেছে, এর নামে একটা এফআইআর আমার থানায় এসেছে। তো এই ঘটনাটাকেই জিরো এফআইআর বলা হয়। জিরো এফআইআর বলা হয় তার আরও একটা বড় কারণ হচ্ছে, কারণ এক্ষেত্রে তোমাকে এফআইআরের নাম্বার দেওয়া হবে না, শুধুমাত্র ওনারা তদন্ত করবেন, ইনভেস্টিগেশন করবেন, কিন্তু তোমাকে এফআইআরের নাম্বার দেবে না। প্রতিটি এফআইআরের একটা নাম্বার হয়। তুমি যে থানাতে কারো নামে এফআইআর করবে সেই ইনভেস্টিগেশন অফিসার তোমাকে একটা এফআইআরের নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু যখনই তুমি তার থানার বাইরে গিয়ে কারো নামে এফআইআর করবে তখন তার নামে কোনো নাম্বার দেবে না। তো সেই ঘটনাটাকে জিরো এফআইআর বলা হয়। দেখো, এক্ষেত্রে এটাই লেখা আছে যে জিরো এফআইআরের ক্ষেত্রে কোনো এফআইআরের নাম্বার দেওয়া হবে না। জিডি এই বিষয়টা কি? তো জিডির সম্পূর্ণ রূপ হলো জেনারেল ডায়েরি। দেখো, একটি পুলিশ স্টেশনের সারা দিনের যাবতীয় ঘটনা যে বইটিতে লিপিবদ্ধ করা হয় তাকে জিডি বুক বা জেনারেল ডায়েরি বলা হয়। তাহলে জিডি বা জেনারেল ডায়েরি বইটি কি? না, একটি পুলিশ স্টেশনের সারা দিনের যাবতীয় ঘটনা যে বইটিতে লিপিবদ্ধ করা হয় তাকে জিডি বুক বা জেনারেল ডায়েরি বলা হয়। সারা দিন বলতে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। আর যাবতীয় ঘটনা বলতে কোন অফিসার বা কোন কনস্টেবল ছুটিতে রয়েছেন, কোন অফিসার বা কোন কনস্টেবল এখন ডিউটি করছেন, কে জয়েন করলেন, কোথায় কত তারিখে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে যাচ্ছেন, সমস্ত ঘটনা এই জিডি বুকে লেখা হয়। জিডি বুক ধরতে পারো যে একটা থানার সংবিধান ব্যাপারটা নয়, মানে সমস্ত ঘটনা ওখানে লিখতে হবে। এরপরে ধরো তুমি থানাতে গিয়েছো, কগনিজেবল অফেন্স বা নন কগনিজেবল অফেন্স তোমার সাথে ঘটেছে, হয় গুরুতর অপরাধ বা লঘু অপরাধ তোমার সাথে কেউ করেছে। এরপর তুমি থানাতে গিয়ে তার নামে হয় এফআইআর, না হয় এনসিআর, না হয় জিরো এফআইআর, কিছু তো একটা করবে। তো ইনভেস্টিগেশন অফিসার তোমার অপরাধ অনুযায়ী অপরাধের কতটা কী অপরাধ হয়েছে সেইটা দেখে ওর বিরুদ্ধে একটা এফআইআর করে দেবে বা এনসিআর করে দেবে। কিন্তু
উনি যে এফআইআর করলেন তো সেটাও কিন্তু জিডি বুকে লেখা থাকবে, মানে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স জিডি বুকে তোলা হয়। তুমি কারো নামে এফআইআর করলে সেটাও জিডি বুকে লিখতে হবে, তুমি কারো নামে এনসিআর করলে সেটাও জিডি বুকে নাম্বার দিয়ে লিখতে হবে, এত তারিখে অমুক ব্যক্তি এর নামে একটি এফআইআর করেছে, এটাও জিডি বুকে লেখা হবে। এছাড়াও ধরো তোমার কোনো জিনিস হারিয়ে গেছে, তোমার পার্স হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তুমি এফআইআর বা এনসিআর করলে না, তুমি শুধুমাত্র জিডি বুকে লিখিয়ে দিলে যে স্যার আমার সিম কার্ডটা হারিয়ে গেছে, এটা নিয়ে যদি পরে কোনো প্রবলেম হয় তো আমি দায়ী নয়। তো সেক্ষেত্রেও জিডি বুকে লেখা হয়, ডেট এবং তারিখ দিয়ে লিখে দিল যে হ্যাঁ এই ব্যক্তির সিম কার্ডটি এত তারিখে হারিয়ে গেছে। জিডিরও একটা নাম্বার হয়, তুমি চাইলে ওই নাম্বারটা তোমাকে দেওয়া হবে। এবং জিডি লিখিত এবং মৌখিক দুভাবেই করা হয়। তো বুঝতে পারলে জিডি বা জেনারেল ডায়েরি বিষয়টা কী। এরপর দেখো আইসি, ওসি এবং সিআই এদের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো প্রথমেই দেখো ওসি আমরা কাকে বলবো। ওসির সম্পূর্ণ রূপ হলো অফিসার ইনচার্জ। ছোট থানার প্রধান কার্যনির্বাহী অফিসারকে ওসি বা অফিসার ইনচার্জ বলা হয়। ওসি সাধারণত সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার হন। এখানে আমি প্রথমে বললাম যে ছোট থানা, তো ছোট থানা বিষয়টা কি, যে থানার জনসংখ্যা এবং জনঘনত্ব কম, যে থানাতে ক্রাইমের পরিমাণটা কম, সেই থানাগুলোকে আমরা ওসি থানা বলি। এবং সেই থানার বা ছোট থানার কার্যনির্বাহী অফিসারকে ওসি বা অফিসার ইনচার্জ বলা হয়। তো একটা থানা ওসি থানা কে নির্বাচন করেন, এটা অবশ্যই এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যিনি ডিস্ট্রিক্টের হেড থাকেন, ইনিই ঠিক করেন যে কোন থানাটাকে আমরা ওসি থানা বলবো। ওকে, তাহলে ওসি বিষয়টা বুঝতে পারলে। এরপর আইসি, আইসির সম্পূর্ণ রূপ হলো ইন্সপেক্টর ইনচার্জ। বড় থানার কার্যনির্বাহী অফিসারকে ইন্সপেক্টর ইনচার্জ বলা হয়। বড় থানা বলতে যে থানার জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি, ক্রাইমের পরিমাণ বেশি, সেই থানাগুলোকে আমরা বলবো আইসি থানা। তো এই থানার প্রধান কার্যনির্বাহী অফিসারকে ইন্সপেক্টর ইনচার্জ বলা হয়। আইসি সাধারণত ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার হন। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে সাধারণত ইন্সপেক্টর র্যাঙ্কের হন, এমন নয় যে সবসময় ইন্সপেক্টরই আইসি হবেন। 99% যে একজন ইন্সপেক্টরই হন, কোনো ক্ষেত্রে একজন সিনিয়র সাব ইন্সপেক্টরও আইসি পদে থাকতে পারেন, এটা সম্পূর্ণ ঠিক করেছে এসপি। তো তোমরা যখন উত্তর দেবেন এটা লিখবে আইসি সাধারণত ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার হন, ওসি সাধারণত সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার হন। এরপরে থানার প্রকারভেদ নির্ধারিত করেন সুপারিনটেন্ডেন্ট পুলিশ, মানে কে আইসি কে ওসি। এরপরে দেখো সিআই, সিআই বলতে সার্কেল ইন্সপেক্টর। তো একটি সার্কেল ইন্সপেক্টর বিষয়টা কি, একটি সাব ডিভিশন মানে একটি মহকুমায় কয়েকটি সার্কেল থাকে, মানে কয়েকটি মণ্ডল থাকে। একটি মহকুমায় কয়েকটি মণ্ডল থাকে বা একটি সাব ডিভিশনে কয়েকটি সার্কেল থাকে। এই সার্কেলের দায়িত্বে যিনি থাকেন ওনাকে সার্কেল ইন্সপেক্টর বলা হয়। এই উত্তরটা দিলেই সিআইয়ের উত্তর হয়ে যাবে। এরপর দেখো তোমরা বুঝবে কি করে। প্রথমে দেখো জেলার আরক্ষা বাহিনী ও তার শাখা সংগঠন একটু ভালোভাবে দেখে নাও, তাহলে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটি ডিস্ট্রিক্ট কীভাবে ভাগ হচ্ছে। তো প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্টের দায়িত্বে থাকছেন এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। একটি ডিস্ট্রিক্টে অনেকগুলি জোন থাকে, তো এই জোনের দায়িত্বে থাকেন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তাহলে প্রথমে একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে 3টে কি 4টে জোন থাকলো, ঠিক আছে। এরপরে সেই জোনের আন্ডারে কিছু সাব ডিভিশন থাকবে। তো সাব ডিভিশনের যিনি দায়িত্বে থাকেন তাকে এসডিপিও বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার বলা হয়। এরপরে ওই সাব ডিভিশনের আন্ডারে কয়েকটি সার্কেল থাকতে পারে। একটি সাব ডিভিশনের আন্ডারে ধরো 3-4টে সার্কেল থাকলো, তো সার্কেলের দায়িত্বে যিনি থাকেন তাকে বলা হয় সার্কেল ইন্সপেক্টর। একটি সার্কেলের আন্ডারে আবার কয়েকটি পুলিশ স্টেশন থাকে, তো এই পুলিশ স্টেশনের দায়িত্বে যিনি থাকেন তাকে অফিসার ইনচার্জ বলা হয়। এরপরে দেখো একটি পুলিশ স্টেশনের আন্ডারে আবার কয়েকটি আউটপোস্ট, মানে একটি থানার আন্ডারে আবার কয়েকটি ফাঁড়ি থাকে। এই ফাঁড়ির দায়িত্বে যিনি থাকেন তাকে আউটপোস্ট অফিসার বলা হয়। ইনি সাধারণত এএসআই বা এএসআই র্যাঙ্কের হন। এখানে দেখো থানা বা ফাঁড়ির ডিফারেন্স বোঝানোর জন্য একটু আরোভাবে দেখে নাও। দেখো পুলিশ স্টেশন বা থানা আমরা কাকে বলবো, একটি সার্কেলের অন্তর্গত অনেকগুলি পুলিশ স্টেশন থাকে। এই পুলিশ স্টেশনের কার্যনির্বাহী অফিসারকে অফিসার ইনচার্জ বলা হয়। ইনি সাধারণত সাব ইন্সপেক্টর র্যাঙ্কের হন। এটা বললেই থানার সংজ্ঞা হয়ে যায়, কারণ একটি সার্কেলের আন্ডারে অনেকগুলো থানা থাকে, এটা প্রথমে বললে। তারপর একটি পুলিশ স্টেশনের কার্যনির্বাহী অফিসারকে কি বলা হয়, অফিসার ইনচার্জ বলা হয়। তিনি সাধারণত সাব ইন্সপেক্টর র্যাঙ্কের হন। এরপর ফাঁড়ি কি, ধরো একটা থানা,
এই থানাটার পুরো এলাকাটাকে কন্ট্রোল করার জন্য আরও ছোট ছোট দু একটা ফাঁড়ি করে রেখেছে। তো একটা থানার আন্ডারে ধরো তিনটে, এই যে তিনটে ফাঁড়ি রয়েছে এদের কাজ হলো ওই থানাটাকে সাহায্য করা, পুরো এলাকাটাকে একই জায়গা, একটা থানা পুরো এলাকা যদি অনেক বড় এলাকা হয় তো একই জায়গা থেকে পুরো এলাকাকে কন্ট্রোল করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে থানার আন্ডারে দু একটা তিনটা ফাঁড়ি থাকে। তো ফাঁড়ির সংখ্যা কি, একটি থানার অন্তর্গত পুরো এলাকাটি কন্ট্রোল করার জন্য থানার অন্তর্গত কয়েকটি ফাঁড়ি থাকে। ফাঁড়ির অফিসারকে আউটপোস্ট অফিসার বলা হয়, ইনি সাধারণত এএসআই র্যাঙ্কের হন। এরপর একটি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ডিএম এবং এসপির মধ্যে কী পার্থক্য রয়েছে। তো প্রথমেই আগে জেনে রাখো যে ডিএম কে হন এবং এসপি কে হন। একজন আইএএস অফিসার ডিএম হন। আইএসের ফুল ফর্ম হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আর একজন আইপিএস লেভেলের অফিসার এসপি হন। এসপির ফুল ফর্ম হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তাহলে বুঝতে পারছো যে আইএস হন ডিএম, আইপিএস হন এসপি। এরপর আইএস এবং আইপিএস হওয়ার জন্য একটিই পরীক্ষা হয়, ইউপিএসসি। তো এই ইউপিএসসিতে যাদের র্যাঙ্ক বেশি থাকে, মানে যাদের নাম্বার বেশি থাকে, তারা হয় আইএস, আর যাদের নাম্বার কম হয় তারা হয় আইপিএস। তাহলে তোমরা আইএস এবং আইপিএসের ডিফারেন্স বুঝতে পেরে গেলে। একজন আইএস অফিসার হয় ডিএম, একজন আইপিএস অফিসার হয় এসপি। এরপর ডিএম এবং এসপির মধ্যে কী পার্থক্য রয়েছে দেখে নাও। দেখো, নাম্বার ওয়ান ডিফারেন্স, ডিএমের সম্পূর্ণ রূপ হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তোমাদেরকে যদি ইন্টারভিউতে কোশ্চেন করে এইভাবে উত্তর দেবে যে স্যার ডিএমের সম্পূর্ণ রূপ হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপির সম্পূর্ণ রূপ হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এরপর দ্বিতীয় নম্বর ডিফারেন্স বলো, একজন আইএস অফিসার ডিএম হন, একজন আইপিএস অফিসার এসপি হন। তিন নম্বর ডিফারেন্স বলো, ডিএমের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম থাকে না, মানে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন তিনি অবশ্যই আইএস হবেন, একজন আইএসই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন, তো আইএসের কোনো নির্দিষ্ট ড্রেস থাকে না, ঠিক আছে। তো এটাই বলবে ডিএমের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম থাকে না, কিন্তু এসপির নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। এসপির ইউনিফর্ম কি, এটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এরপর 4 নম্বর ডিফারেন্স কী রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ জেলার তত্ত্বাবধান করেন। দেখো, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে কি, একটা জেলার রাজা, পুরো জেলাটাকে যে তত্ত্বাবধান করছে, পুরো জেলাটাকে যে দেখাশোনা করছে, তাকে ডিএম বলা হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো অবশ্যই 4 নম্বর ডিফারেন্স এটাই বলবে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ জেলার তত্ত্বাবধান করেন, কিন্তু একজন এসপি সম্পূর্ণ জেলার তত্ত্বাবধান করেন না, তিনি শুধুমাত্র তার ডিপার্টমেন্টকে তত্ত্বাবধান করেন। তো এটাই বলবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শুধুমাত্র নির্দিষ্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধান করেন, তিনি তার পুলিশের দেখবেন, তার থানা দেখবেন, তার সার্কেল দেখবেন, ঠিক আছে, পুলিশের ল অ্যান্ড অর্ডার ডিউটি দেখবেন, ক্রাইম বিষয়টাকে তিনি দেখবেন, এবং অবশ্যই তিনি ডিএমকে হেল্প করবেন, ঠিক আছে। এরপরে দেখো, ডিএম জেলার দেখাশোনাকারী প্রধান ব্যক্তি, যার মধ্যে এবারে ডিএম কী কী কাজ করে দেখো, ডিএম আইন শৃঙ্খলা দেখে, সরকারি প্রকল্প দেখে, কোনো একটা প্রকল্প আসছে সেটা পুরো জেলাতে কিভাবে হবে, ধরো কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সমস্ত প্রকল্পই কিন্তু ডিএমের হাতে আসে, ডিএম ঠিকঠাক করে যে কী হবে। ডিএমই করে এমনটা নয়, কিন্তু ডিএম সরকারি প্রকল্পে হস্তক্ষেপ করে, দেখাশোনা করে, তদারকি করে যে সবাই প্রকল্পগুলো পাচ্ছে কি না, কোনোভাবে কেউ বঞ্চিত হচ্ছে কি না। তো সরকারি প্রকল্প দেখাশোনা করছে, তারপর রেলওয়ে প্রশাসন দেখাশোনা করছে, জনপ্রশাসন, শিল্প, অর্থনীতি, একটি জেলার সমস্ত বিষয়, মেন কথা হলো একটি জেলার সমস্ত বিষয়ে তিনি তদারকি এবং হস্তক্ষেপ করেন। কিন্তু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি তার ডিপার্টমেন্টের নেতৃত্ব দেন, তার শুধুমাত্র তার ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের নেতৃত্ব দেন, এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। বাকি ডিফারেন্সগুলো তোমাদেরকে ইন্টারভিউতে বলতে হবে না, কিন্তু তোমরা জেনে রাখো। দেখো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 144 ধারা বা কারফিউ জারি করতে পারেন। কারফিউ মানে কোনো জায়গায়, কোনো একটা জেলাতে ধরো হঠাৎ করে কোনো দাঙ্গা হলো, কোনো ঝামেলা হলো, বা সেই ক্ষেত্রে কিন্তু 144 ধারা বা কারফিউ জারি করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু সুপারিনটেন্ডেন্ট বা এসপি কিন্তু কোথাও কারফিউ বা 144 ধারা জারি করতে পারবেন না। 7 নম্বর ডিফারেন্স, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো ভিড় বা দাঙ্গাতে ফায়ারিংয়ের অর্ডার দিয়ে দিতে পারেন, কিন্তু একজন এসপি ফায়ারিংয়ের অর্ডার দিতে পারবেন না। এরপর দেখো 8 নম্বর, একটি জেলাতে একজনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন, একটা জেলা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজনই থাকবেন, কিন্তু একটা জেলাতে একের অধিক এসপি থাকতে পারেন। যদি জেলাটা বড় হয় সেক্ষেত্রে দুজনও এসপি থাকতে পারেন, তিনজনও এসপি থাকতে পারেন। তো সাধারণত ছোটো জেলাতে একজনই এসপি থাকেন। তো এটাও একটা ডিফারেন্স, যে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যত বড়ই জেলা হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজনই থাকবেন, কিন্তু এসপি এক বা একের অধিক থাকতে পারেন। তো ওকে, আশা করি তোমাদের ডিএম এবং এসপির মধ্যে ডিফারেন্স বোঝাতে পেরেছি।
আরেকটা জিনিস জেনে রাখো, এগুলো বলার দরকার নেই, এই যে র্যাঙ্কের বিষয়টা, যে ইউপিএসসি র্যাঙ্ক যাদের বেশি হয় তারা ডিএম হয়, এসব বলার কোনো দরকার নেই। তোমরা নর্মালি 2-3টে ডিফারেন্স করবে। আর একটা দেখো, ডিএম এবং এসপি কে বড় র্যাঙ্কের হয়, এরকম কোনো বিষয় নয় যে কে বড় কে ছোট। বিষয়টা হলো যদি দেখতে হয় তো ডিএমই বড়, কারণ যদি একজন এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি ফুল ইউনিফর্মে থাকেন, টুপি বেল্ট হাতে লাঠি সব কিছু থাকেন, তো অবশ্যই একজন আইএস অফিসার বা ডিএমকে স্যালুট করতে হবে। কিন্তু যদি একজন এসপি ফুল ইউনিফর্মে না থাকে তাহলে তিনি কিন্তু আইএসকে স্যালুট করতে বাধ্য নন। তো এই জন্যই যাতে স্যালুট করতে না হয় সেই ক্ষেত্রে তিনি কী করেন, কোনো একটা জায়গায় যেখানে এসপি এবং ডিএম একসাথে মিলে যাচ্ছে বা একসাথে রয়েছেন, তো সেই ক্ষেত্রে একজন এসপি তার টুপিটা হাতে নিয়ে তিনি সেই জায়গায় প্রবেশ করেন, তাহলে তাকে স্যালুট করতে আর হলো না। এরপর দেখো, অবশ্যই এই টপিকটা ইম্পর্ট্যান্ট, যে একটা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে তুমি চিনবে কীভাবে। তো আমার মনে হয়েছে ইন্টারভিউ রিলেটেড এগুলো তোমাদেরকে জানা দরকার, তার জন্য আমি বুঝিয়েছি। দেখো, প্রথমেই দেখো, কোনো একজন পুলিশ অফিসারকে চিনব কী করে, এটা যদি তোমাকে কোশ্চেন করা হয় তো অবশ্যই এটার উত্তর দেবে যে স্যার তার শোল্ডার ব্যাজ দেখে। শোল্ডার ব্যাজ বলতে এই ব্যাজটা দেখে আমরা চিনব তিনি কোন র্যাঙ্কের অফিসার বা তিনি কী অফিসার। তো ইন্সপেক্টর কাকে বলবো, যদি ধরো কোনো একজন অফিসারের শোল্ডার ব্যাজে শুধুমাত্র একটা স্টার রয়েছে কিন্তু কোনো রিবন নেই, এই রিবনটা থাকা চলবে না। দেখো, এখানে যে রিবন রয়েছে না, লাল এবং নীল কালারের দুটো রিবন রয়েছে, এর মানে ইনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। কিন্তু যদি রিবন না থাকতো, শুধুমাত্র একটা স্টার থাকতো, তাহলে ইনি ইন্সপেক্টর, ঠিক আছে। আর যেহেতু এনার রিবন আছে তাহলে ইনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমরা কাকে বলবো, যার দুটো রিবন থাকবে এবং একটি স্টার থাকবে তিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। যার দুটো স্টার থাকবে এবং রিবন থাকবে লাল ও নীল কালারের, 1/2 ইঞ্চি চওড়া রিবন থাকবে, তাকে আমরা বলবো সাব ইন্সপেক্টর। এবারে ইন্সপেক্টরকে, যার একটি স্টার থাকবে কোনো রিবন থাকবে না, তাহলে তিনি ইন্সপেক্টর। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ইন্সপেক্টরের 3টে স্টার রয়েছে কিন্তু 3টে স্টার রইলে অবশ্যই রিবন থাকবে, ঠিক আছে। তাহলে ইন্সপেক্টরকে চিনতে পারলে সাব ইন্সপেক্টরকেও কীভাবে চেনা যায়, এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এগুলো পুলিশ ইন্সপেক্টরের ছোট ছোট পদ। তো এগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি পুলিশের ইন্টারভিউ দিচ্ছ, তুমি কি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে চিনতে পারবে যে তার শোল্ডার ব্যাজ দেখে। তো বলবে যে স্যার ইন্সপেক্টরের একটি স্টার থাকবে, শোল্ডার ব্যাজে একটি স্টার থাকবে, কোনো রিবন থাকবে না, তাহলে তিনি ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের দুটো স্টার থাকবে এবং লাল ও নীল কালারের দুটো রিবন থাকবে, এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের একটি স্টার থাকবে এবং লাল ও নীল কালারের রিবন থাকবে। ওকে। ইন্টারভিউ রিলেটেড আইপিসি এবং সিআরপিসি যদি তোমাদের কোশ্চেন করেও দেয়, আশা করি এত ডিপ কোশ্চেন তোমাদের করবে না, তবু জেনে রাখো যে আইপিসি এবং সিআরপিসি বিষয়টা কি। দেখো, আইপিসির সম্পূর্ণ রূপ হলো ইন্ডিয়ান পিনাল কোড। এটি 1860 সালের একটি আইন। আইপিসিতে 511টি ধারা, 23টি অধ্যায় রয়েছে এবং আইপিসিতে অপরাধের সংজ্ঞা ও সাজা বর্ণিত হয়েছে। কীভাবে বুঝবে তাহলে, মানে কি বিষয়টা, আইপিসি বিষয়টা কি। দেখো, আইপিসি হলো এমন একটা বই যেখানে লেখা আছে যে কোন ঘটনাটা অপরাধ। ঘটনাটা অপরাধ বলতে দেখো, তুমি জানলে কি করে যে কোন বিষয়টা অপরাধ। ধরো তুমি খুব জোরে বাইক চালাচ্ছ, তো খুব জোরে বাইক চালানোটা, তুমি চালাতেই পারো খুব জোরে বাইক, তোমার বাইক তুমি কিনেছো, তুমি জোরেই চালাতে পারো, কিন্তু এটা আইপিসিতে লেখা আছে যে এত স্পিড লিমিট ক্রস করলে তোমার কিন্তু অপরাধ। তো অপরাধের সংখ্যা লেখা আছে আইপিসিতে। এছাড়াও ধরো তুমি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছ, তুমি তো বলতেই পারো যে আমি নিজের টাকায় মদ খেয়েছি, আমি গাড়ি চালাতেই পারি মদ খেয়ে। তো এটা তুমি পারো না, কারণ আইপিসিতে লেখা আছে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অপরাধ, এবং এটাও লেখা আছে যে এই অপরাধটা করলে তোমার সাজা কী হবে, কত বছরের সাজা হবে, কত বছর তুমি জেল খাটবে বা তোমার ফাঁসি হবে কি না। তো আইপিসি হলো এমন একটা বই যেখানে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে কোন বিষয়টা অপরাধ এবং সেই অপরাধের কী সাজা রয়েছে, ঠিক আছে। এরপর সিআরপিসি কি, সিআরপিসির সম্পূর্ণ রূপ হলো ক্রিমিনাল প্রসিডিওর কোড। এটি 1973 সালের আইন। সিআরপিসির কাজ হলো, ধরো কাউকে গ্রেপ্তার করা হয়ে গেল, মানে কেউ অপরাধ করে দিল, তারপর তাকে কিভাবে গ্রেপ্তার করা হবে, কিভাবে সে জামিন পাবে, পুলিশের কাজ কি, কোর্টের কাজ কি, উকিলের কাজ কি, এই সমস্ত বিষয় সিআরপিসিতে বর্ণিত হয়েছে। তাহলে আইপিসির কাজ হলো তুমি অপরাধী কি না এটা শনাক্ত করা এবং তোমার কি সাজা হবে এটা শনাক্ত করা। এরপর সিআরপিসির কাজ হলো তুমি কোন প্রসেসে তোমাকে গ্রেফতার করা হবে,
তোমাকে কবে কোর্টে নিয়ে যাওয়া হবে, উকিলের কাজ কী, কোর্টের কাজ কী, জজ সাহেবের কাজ কী, এই সমস্ত বিষয় সিআরপিসিতে বলা হয়েছে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি।